নমস্কার, স্বাগত সকলকে আর একটা নতুন ভিডিওতে। আগের পর্বে আপনারা দেখেছিলেন সকালে 7টাগাছি থেকে আমি আরণ্যক এক্সপ্রেস ধরে পৌঁছেছিলাম বিষ্ণুপুর, অর্থাৎ মন্দির নগরী বিষ্ণুপুর। আর এই পর্বে আপনাদের সামনে এই মন্দির নগরীকে খুব রভাবে এবং সহজভাবে তুলে ধরার চেষ্টা করব, যাতে পরবর্তীতে আপনারা আসলে আপনাদের প্ল্যান করতে সুবিধা হয়। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এই বিষ্ণুপুর এই স্টেশনের ওভারব্রিজ দিয়ে এসে এখানে নামলেই দেখবেন বেশ কিছু টোটো এবং অটো রয়েছে। এখান থেকে আপনারা প্যাকেজ বুক করতে পারেন। তো যদিও আমি এখনও কথা বলিনি, কথা বলে দেখি কত টাকা বলে কি বলে। আর এদিকে রয়েছে গাড়ি, তো গাড়ি করেও আপনারা চাইলে ঘুরতে পারেন। তো আপাতত আমি দেখি এখান থেকে একটা টোটো বুক করি। টোটোই রয়েছে দেখছি। আচ্ছা, বাইরে যে টোটোগুলো রয়েছে এগুলো হচ্ছে নর্মাল এলাকার লোকের জন্য, বাইরে রয়েছে সাইড সিনের জন্য টোটো বা অটো হয়তো হবে। দেখি যাই বাইরে, আপনাদের দেখাচ্ছি। তো যেমন দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি অটোতে। স্টেশন থেকে বেরিয়ে এসে ডান দিকে কিছুটা হাঁটবেন, 1 মিনিটও হাঁটতে হবে না, হাঁটলে অটো স্ট্যান্ড পাবেন, অটো পেয়ে যাবেন। মোটামুটি আমাকে সমস্ত কিছু ঘুরিয়ে দেখাবে, 600 টাকা ভাড়া বলছে। আচ্ছা, এখানে পলাশফুল কি দেখা যাবে আশেপাশে কোথাও? বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, আমরা রেডি করা ওরা। তো আমরা প্রথমে কোথায় যাচ্ছি দাদা? রাসমঞ্চ প্রথম, মানে এখান থেকে আমরা শুরু করছি। তো চলুন আস্তে আস্তে সমস্ত কিছু শেয়ার করি এবং এক্সপ্লোর করতে থাকি বিষ্ণুপুর। একটা কথা যেটা দাদার থেকে জানতে পারলাম সেটা হচ্ছে আপনারা ঘন্টা হিসাবে ওখানে দেখবেন অনেকে বলবে ঘন্টায় 200 টাকা। তো খুব তাড়াহুড়ো হয়ে যায়, অনেকে 2 ঘন্টায় ঘুরিয়ে দেয়। 400 টাকা হয়তো আপনি ঘুরতে পারবেন, কিন্তু ব্যাপারটা দাঁড়াচ্ছে কি 3 ঘন্টা পুরোপুরি লাগে, সেটা 600 টাকাই দাঁড়ায় যদি ঘন্টায় ঘোরেন। তো 600 টাকা যদি আমি বুক করেই নিচ্ছি সেই একই ব্যাপার। তার মধ্যে টাইমটাও বেশি পাচ্ছেন, ঘন্টার কোনো বাধ্যকতা থাকছে না, কোনো টাইম লিমিট থাকছে না। তো তার মধ্যে খাওয়া দাওয়া করতে পারছেন। তো দাদা সেটাই বললো, সেই হিসাবেই আমি এখানে প্যাকেজটা বুক করলাম 600 টাকায়। তো রাসমঞ্চ দিয়ে আমাদের এই যে ট্রিপটা হচ্ছে বিষ্ণুপুর ট্রিপ, সেটা শুরু করি। আচ্ছা, এখানে টিকিট 25 টাকা, আর এই টিকিটে আরও 2টো জায়গায় ঘুরতে পারবো, তাই দেখা যাবে? আচ্ছা ঠিক আছে, আমরা এসে পৌঁছালাম রাসমঞ্চের সামনে একদম। যাবো, টিকিটটা কাটবো, চলুন আমাদের দেখাই। এই টিকিটটা করা হলো 25 টাকা দিয়ে। সামনেই রয়েছে টিকিট কাউন্টার, ঢুকে ডান দিকে। আর এই টিকিটটা দিয়ে আরও 2টো জায়গায় আমরা ঘুরতে পারবো। আপাতত আছি রাসমঞ্চের সামনে, চলুন এর ভিতরে যাই, আপনাদের দেখাই। জাস্ট দেখুন কীভাবে বানানো, পুরো ইট দিয়ে বানানো, এর মধ্যেও স্ট্রাকচার। অ্যাকচুয়ালি ভিতরে এটা, সেটা কিছু দেখা যাচ্ছে না, এখানে গেট করা রয়েছে। মানে ভিতরে যেতে গেলে আপনাকে এই 1টা শাড়ি, 2টো শাড়ি, 3টে শাড়ি, 4টে শাড়ি পার করে তারপরে একদম ভিতরে, তাও আবার সেখানে গেট দেওয়া রয়েছে। চারদিকে রাউন্ড দিতে দিতে ঘুরছি। বাইরে বেশ ভালোই গরম রয়েছে, কিন্তু সে তুলনায় এখানে অনেক বেশি ঠান্ডা। এখানে যদি দেখেন, এখানে ডিজাইন করা রয়েছে, পোড়ামাটির ডিজাইন। এখানে ফুলের ডিজাইন রয়েছে, আর সম্পূর্ণ স্ট্রাকচারটা পোড়ামাটির। বিষ্ণুপুরের অন্যতম সেরা আকর্ষণ হচ্ছে এই রাসমঞ্চ। মল্লরাজা বীর হাম্বির আনুমানিক 1600 খ্রিস্টাব্দে এই মঞ্চটি নির্মাণ করেছিলেন। রাস উৎসবের সময় বিষ্ণুপুর শহরের যাবতীয় রাধাকৃষ্ণ বিগ্রহ এখানে জনসাধারণের দর্শনের জন্য আনা হতো। 1600 থেকে 1932 সাল পর্যন্ত এখানে রাস উৎসব আয়োজিত হয়েছে, কিন্তু বর্তমানে তার হয় না। তো আমি রাসমঞ্চের উপরে ছিলাম, এবার এই নিচে এখানে কিন্তু প্যাসেজ করা রয়েছে, সেখান থেকে আপনারা হেঁটে পুরো এই রাসমঞ্চটা রাউন্ড দিতে পারেন। তো সেটাই করে একটু দেখি। অনবদ্য একটা জায়গা, একটু গরম রয়েছে, এই সময় এতটা গরম থাকে না, বাট গরম একটু রয়েছে। যাক, বেশ ভালো লাগছে। এখানে বসার জায়গা রয়েছে, এই সাইডে বসার জায়গা ভালোভাবে মেনটেন করা হয়েছে পুরো জায়গাটাকে। এখান থেকেও বেশ ভালো লাগছে দেখতে। দেখতেই পাচ্ছেন ফুল গাছ রয়েছে, দারুণভাবে মেনটেন করা। আর এখানে আমাদের জাতীয় পতাকা। এরকম গরম পড়ে, মানে আমরা যতবারই বাইরে বেরোবেন একটা করে জামা ঘর বাড়িতে দিয়ে আপনাকে পাল্টাতেই হবে। আমরা এসে হাজির হয়েছি মদনমোহন মন্দিরের সামনে। ভিতরে যাব, এখানে কোনো টিকিট লাগবে না, এন্ট্রি ফ্রি। এই হচ্ছে মদনমোহন মন্দির। আর সামনে এখানে একটা বোর্ড রয়েছে, জুতো সহ উপরে উঠবেন না, জুতো খুলে উঠতে হবে।
এই হলো বিষ্ণুপুর শহরের অন্যতম সেরা একটি মন্দির, মদনমোহন মন্দির। আসলে একটি কৃষ্ণ মন্দির, ভগবান কৃষ্ণকে এখানে মদনমোহন রূপে পুজো অর্চনা করা হয়। একটা টাইমে এখানে খুব জাঁকজমকপূর্ণভাবে পুজো অর্চনা করা হতো, কিন্তু বর্তমানে সে আর হয় না। এই মন্দিরে প্রাপ্ত প্রতিষ্ঠা ফলক অনুযায়ী মন্দিরটি 1694 খ্রিস্টাব্দে মল্লভূমের রাজা দুর্জন সিংহ দেব দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এই মন্দিরটি একরত্ন মন্দিরের স্থাপত্যের একটি অনন্য উদাহরণ, যা মধ্যযুগীয় বাংলায় বিকশিত রত্ন শৈলীর অন্তর্গত। তো এই মন্দিরে বিগ্রহ রয়েছে রাধাকৃষ্ণের, সেই কারণে এখানে জুতো পরে ওঠা যায় না, যেটা স্বাভাবিক ব্যাপার মন্দিরের ক্ষেত্রে। আর যা কারুকার্য রয়েছে, চোখ ধাঁধানো, অসম্ভব সুন্দর একটা মন্দির। তো এবারে কোথায় যাচ্ছি আমরা? এবারে যাবো আপনাকে পাথরের রথ দেখাবো, যে রাজবাড়ির ধ্বংসস্তূপ রয়েছে, সেই পাথরের ছোট গেট বড় গেট ডিঙ্গিয়ে ঢুকে যাবো। আচ্ছা, আচ্ছা, আমি এখন এসে দাঁড়িয়েছি পাথরের রথের সামনে। এটা ইনকমপ্লিট একটা রথ, দেখতেই পাচ্ছেন। এটা চালানো যায় না, অবশ্যই চালানো যায় না, কারণ পাথরের চাকা রয়েছে। ওপরের অংশটা যে চূড়াটা, সেটা ইনকমপ্লিট রয়েছে। করতে করতে দাদা যেটা বলছে, কোকিল ডেকে দিয়েছিল না, কি বলছিলে দাদা? কোকিল ডেকে দিয়েছিল, সেই জন্য আনকমপ্লিট রয়ে গেছে। উপরে চূড়াটা করতে পারেন, একটা যে চূড়া হয়। কোকিল ডাকাটা কি অশুভ কিছু? ঠিক বলতে পারো, শুনে কথাটা আপনাকে বললাম, ওই জন্য চূড়াটা আপনার কমপ্লিট করে নেই। দেখুন একটা চূড়া থাকে রথের মধ্যে, এই চূড়াটার কথাই বলছিলাম, এটা ইনকমপ্লিট রয়েছে। বলা হচ্ছে দাদা যেটা বলছে নাকি কোকিল ডেকে দিয়েছিল, সেই কারণে নাকি এটা কমপ্লিট হয়নি। তো যাই হোক, এখানে আর বেশি কিছু দেখার নেই, বেরিয়ে যাবো পরের গন্তব্যে। তো এটা শুভ কিনা অশুভ আমি জানি না, কোকিল ডাকাটা। এটা যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। এখানে সেরকম কিছু নেই, তাই আর দেখালাম না। পরের গন্তব্যে আমরা বেরিয়ে যাই। বিষ্ণুপুরের রাজা নিজস্ব প্রোটেকশনের জন্য, নিজের সেফটির জন্য তিনি বানিয়েছিলেন বরিখাত। বিষ্ণুপুরের বাঁধের সাথে যেসব বাঁধ আছে, লাল বাঁধ আরো ধরো, সেই বাঁধের সাথে এই বরিখাত যুক্ত ছিল। বরিখাতের মধ্যে জল থাকতো, কখনো বরিখাত শুকনো হতো না। আর বরিখাতের মধ্যে কুমির ছাড়া যেটা না, বরিগিরা না হাতি ঘোড়া নিয়ে না প্রবেশ করতে পারে। আর এখানে প্রহরীরা দিবারাত্রি বন্দুক নেয়, দুমুখা বন্দুক নিয়ে ছিদ্রর মধ্যে পাহাড় দিতেন দিবারাত্রি। আর এই পাহাড়টা রাজা সেফটির জন্য পাহাড়ও বানিয়েছিলেন। সেই পাহাড়ের মধ্যে কাটাগাছ লাগিয়ে রেখেছিলেন, যেখানে কাটাগাছ ডিঙিয়েও, বরিখাত ডিঙিয়ে, পাথরের গেট ডিঙিয়ে না রাজাকে না মানে আক্রমণ না করতে পারে। অনেকক্ষণ অনেক কিছু প্রোটেকশন রাজা বানিয়েছিলেন। আর এই প্রহরীর মধ্যে দিবারাত্রি প্রহরীরা দিবারাত্রি দুমুখা বন্দুক নিয়ে দিবারাত্রি ত্যাগ করে বসে থাকতেন, এখানে পাহাড় দিতেন। এখানে অষ্টমীর সন্ধি পুজোর সময় যে একটা সন্ধি পূজা হয়, সেখানে কামান দাগা হয়, যেটা বিষ্ণুপুর মানে ফায়ারিং, সেই ওই পাহাড়ের উপরে তোপটা দাগা হয়। সেই তোপটার মধ্যে আপনার বিষ্ণুপুর 4টা তোপ দাগা হয়। সেই তোপটা বিষ্ণুপুরবাসীর শব্দটা পায়, যেটা দুর্গাপূজার একমাত্র অষ্টমীর খেনের সময় হয়। তখন প্রচুর মানুষ আসে ওই তোপ দাগা দেখার জন্য। বিশেষ করে কোন জায়গায় হয়? এই জায়গাতেই হয়, এই উপরেই হয়। আচ্ছা, এইখানে সেই তোপ মানে বিষ্ণুপুরের যে রাজ পরিবারের বংশধররা আছে, তারা এসে 1 মাস আগের থেকে এসে মৃন্ময়ী মাতার মন্দিরের সামনে পুজো টুজো করেন। ওরা সব এসে এখানেই থাকেন। তখন এই তোপ দাগার পরে মৃন্ময়ী মাতার মন্দিরে পুজো হয়। ওই পুজোর পরেই বিষ্ণুপুরের যে 4টা মানে ঐতিহাসিক কামান আছে, সেই কামান এসে নিয়ে এসে এখানে তোপটা দাগা হয়। আচ্ছা, এইটুকুই। আচ্ছা, ছিল ছোট গেট। তারপরে আমরা এসে দাঁড়িয়েছি এই বড় গেটের সামনে। এর ভিতরে যাব, মৃন্ময়ী মাতার মন্দির রয়েছে। যেরকম দাদা বললেন যে রাজপরিবারের সদস্যরা আসেন, এসে 7 দিন আগে থেকে পুজো করেন। আর এই গেটটা বানানো হয়েছিল বর্গীদের আক্রমণ প্রতিহত করার জন্য। আর এই যে গর্তগুলো রয়েছে, এখানে বন্দুক নিয়ে প্রহরীরা সারাক্ষণ পাহারা দিতেন। তো চলুন ভিতরে যাই। এই স্ট্রাকচারটা আমার ঠিক পুনের সেই যে মারাঠা স্ট্রাকচার সেরকম লাগছে। মারাঠা স্ট্রাকচারে যে সিংহাঘর ফোর্ট আমি গিয়েছিলাম, তো যে স্ট্রাকচারগুলো সেখানে দেখেছি, সেরকম একটু সিমিলারিটি রয়েছে এই স্ট্রাকচারের মধ্যে। বড় গেট থেকে কিছুটা এগিয়ে আসলে দেখবেন এখানে এই গম্বুজের চূড়ার নিচের অংশটা। আর খুবই ঠান্ডা এই জায়গাটা। এদিকে সব প্রদীপ রাখা বা সেই সময় মশাল রাখার জন্য ব্যবহার করা হতো সম্ভবত, আমি যদি খুব ভুল না হয়ে থাকি। তো চলুন ভিতরে যাই। তো গেট থেকে আমি এপারে চলে এলাম। এপারে ঠিক দেখতে এরকম মহারাজা বীর হাম্বির উদ্যান। তো চলুন ভিতরে যাই। টিকিট আছে নাকি? ও আচ্ছা, পার্কে যদি ঢোকেন তো টিকিট লাগবে, নইলে মন্দিরে কোনো টিকিট নেই। মন্দিরে কনস্ট্রাকশনের কাজ চলছে, রিনোভেশনের কাজ চলছে। বেশ ভালো লাগছে, গরম খুব একটা নেই। মার্চের আজকের 1 তারিখ, আজকের এসেছি। অনেক দিনের আমার প্ল্যান ছিল। আচ্ছা, মন্দিরটার নাম হচ্ছে লালাজি মন্দির। লালাজি মন্দিরে স্বাগত আপনাকে। এই হচ্ছে মূল মন্দির। প্রবেশ করে এখানে ডান দিকে দেখবেন নাটমঞ্চ, আর এখানে তুলসী মঞ্চ। এদিকে ছোট একটা মন্দির রয়েছে।
তো এই লালবাজি মন্দির থেকে বেরিয়ে গেলাম। ভিতরে অ্যাকচুয়ালি ফেস ক্যাম করা যাবে না, অর্থাৎ ব্লগিং করা যাবে না। এমনি ব্যাক ক্যামেরায় আপনি ভিডিও করতে পারেন, ফটোও তুলতে পারেন, তো সেটারই রেস্ট্রিকশান রয়েছে। তাও আমি এক জায়গায় ব্যাকগ্রাউন্ডে একটু বলে দিয়েছি। তো যাবো আমাদের পরের গন্তব্যে। এটা যে মা মিনময় মাতার মন্দির। আচ্ছা, এটা মিনময় মাতার 1000 সালেরও বেশি পুরনো মন্দির এটা। আপনি তার সালটা দেখবেন উপরে বুঝতে পারবেন। আচ্ছা, উপরে পড়ে দেওয়া আছে 1024-25 পুরনো, 24 বছরের তো পুরনো হবে, মানে বহু পুরানো যাকে বলা চলে। রাজসভার প্রথম মিনময়ী মাতার মন্দির, বঙ্গাব্দ 404 সন। আচ্ছা, এটা হচ্ছে কি মন্দির বলে? রাধেশ্যাম মন্দির। আর এই উপরে যে জায়গাটা রয়েছে অংশটা, এখানে নাকি সানাই বাজিয়ে রাজার ঘুম ভাঙানো হতো। আমরা এখন যেরকম অ্যালার্ম বাজাই সেই সময় এগুলো তো চলতো। মিনময়ী মায়ের মন্দিরের ঠিক অপোজিটে রয়েছে। চলুন এই মন্দিরে একটু ঘুরে আসি। এই হচ্ছে মূল মন্দির, এখানে বিগ্রহ আছে। তো রাধেশ্যাম মন্দির থেকে বেরিয়ে আসছি আমি। এখানেও ভিডিওগ্রাফি মানে মানে ক্যাম্প করতে পারবে না, ব্লগিং করতে পারবেন না, তাই ব্যাকগ্রাউন্ডে আমি কিছু ভিডিও নেওয়ার চেষ্টা করলাম। এখানে মন্দিরগুলো সিমিলারিটি যা রয়েছে, প্রত্যেকটা জায়গায় নাটমঞ্চ, তুলসী মঞ্চ, ভোগ কক্ষ, এরকম মানে প্রায় মন্দিরে একই রকম দেখছি। এটা হচ্ছে আপনার জোড়বাংলা মন্দির। শুনেছি নাকি এটা একদিকটা রামায়ণ, একদিকটা মহাভারত। আচ্ছা, এখানে জোড়বাংলা মন্দির বলে, এটা ওই টিকিটটাই এখানে আবার লাগবে। আচ্ছা, যেটা আমি কেটেছিলাম রাসমঞ্চের কাছে, তাই তো? ওই টিকিটটাই আবার এখানে দেখিয়ে ভিতরে প্রবেশ করতে হবে। এখানে কোনো বিজ্ঞ টিজ্ঞ কিছু নেই, শুধু এই মন্দির যেসব মন্দিরের মধ্যে টেরাকোটা সব কাজ আছে, নানা রকমের সব রামায়ণ মহাভারতের মনে কাহিনী আছে হয়তো। ওই পাঁচুড়া মন্দিরও রামায়ণ মহাভারতের অনেক কাহিনী গায়ে তোলা রয়েছে। ঠিক আছে, ঘুরে আসি। তো আমরা এসে পৌঁছালাম জোড়বাংলা মন্দির। যে টিকিটটা আমরা রাসমঞ্চের ওখানে কেটেছি সেই টিকিটটা দিয়ে এখানে এন্ট্রি করতে হবে। এই হচ্ছে বোর্ড দেয়া। কেষ্টরায় মন্দির, যা জোড়া বাংলা মন্দির নামেও পরিচিত, মেদিনীপুর বিভাগের বিষ্ণুপুর শহরে অবস্থিত একটি কৃষ্ণ মন্দির। অতীতে এই মন্দিরে হিন্দু দেবতা কৃষ্ণকে কেষ্টরায় নামে পুজো করা হতো। শিলালিপি ফলক অনুসারে মন্দিরটি মল্লভূম রাজ্যের 51তম রাজা রঘুনাথ সিংহ 1665 সালে এটি প্রতিষ্ঠা করেন। মন্দিরটি জোড়া বাংলা মন্দিরের স্থাপত্যের একটি দুর্দান্ত উদাহরণ, যা চালা শৈলীর অন্তর্গত। এই মন্দিরের দেওয়ালে বা এই যে স্ট্রাকচারটার মধ্যে যে সমস্ত এখানে টেরাকোটার কাজ করা রয়েছে, রামায়ণ মহাভারতকালের সমস্ত দৃশ্য এখানে বর্ণনা করা রয়েছে দারুণভাবে, নিখুঁতভাবে, নিচে থেকে পুরো ওপর পর্যন্ত। মন্দির থেকে আমি বেরিয়ে এলাম, বেরিয়ে সেখানে বাঁদিকে বেশ কিছু এখানে দেখতে পাচ্ছেন পোড়ামাটির কাজ সমস্ত কিছু রয়েছে। অনলাইন পেমেন্টও রয়েছে। এটা সিগনিফিকেন্ট জিনিস বাঁকুড়া। তো যাই হোক, এই জোড়া বাংলা মন্দির থেকে বেরিয়ে এলাম, দেখালাম আপনাদের। এবার যাবো পরের গন্তব্যে, তার আগে একটু হয়তো লাঞ্চ করব, দেখি ড্রাইভার দাদার সাথে কথা বলি। তাছাড়া এই মন্দিরের ব্যাপারে যদি বলতে, এখানে কিন্তু বিগ্রহ কিছুই নেই, শুধুমাত্র টেরাকোটার কাজ রয়েছে পুরো মন্দিরে। রামায়ণ মহাভারত তাছাড়া সেই সময়ের কিছু জিনিস এখানে বর্ণিত রয়েছে এই মন্দিরের দেওয়ালে। কোন মন্দিরের সামনে এলাম আমরা? এটা হচ্ছে শ্যামরাই মন্দির। আচ্ছা, এই মন্দির দেখে নাকি দক্ষিণেশ্বর মন্দিরের যে বর্তমান স্ট্রাকচার সেটা রেডি করা হয়েছে, আর ওই একই টিকিটে আমরা এখানে প্রবেশ করতে পারবো। তো চলুন। আমরা এখন রয়েছি ঐতিহাসিক শ্যামরাই মন্দিরের সামনে বা কম্পাউন্ডের মধ্যে। ভিতরে যাওয়া যাবে না, চেন দিয়ে ঘেরা রয়েছে। আর এই মন্দিরের আদলেই নাকি দক্ষিণেশ্বর মন্দির করা হয়েছে, যেটা শুনলাম আমি।
এই মন্দিরটা দেখতে কিছুটা দক্ষিণেশ্বর মন্দির মতন, এখান থেকেই মানে অ্যাকচুয়ালি ইন্সপিরেশনটা নেওয়া বর্তমান যে দক্ষিণেশ্বর মন্দির রয়েছে। তো বেশ ভালো, প্রত্যেকটা জায়গায় টেরাকোটার কাজ। এখানে দরজাটা দেখুন যেটা করা হয়েছে সেটাও টেরাকোটার কাজ রয়েছে, দেখাচ্ছি। এখানেও বেশ কিছু দোকান রয়েছে, দেখতেই পাচ্ছেন, পোড়ামাটির থেকে শুরু করে হাতের কাজে নানান দোকান। দারুণ। যেগুলো কি মাটির জলের বোতল নাকি? বাহ, দারুণ। এখানে কাপ রয়েছে, আর অনলাইন তো প্রায় সব জায়গায় দেখছি এখানে। এটাকে বলা হয় গুম ঘর। এখানেই নাকি সেই সময় যারা অপরাধী থাকতো তাদেরকে এখানে হত্যা করা হতো। তো এখন ধ্বংসপ্রাপ্ত। গাড়িতে যেতে যেতেই দেখালেন ড্রাইভার দাদা, এই মন্দির থেকে বেরিয়ে কিছুটা এসেই। আর এটা হচ্ছে মা সর্বমঙ্গলা মন্দিরটা ভেঙে পড়ছে, তার পাশে এখন মা সর্বমঙ্গলাকে রাখা হয়েছে। আচ্ছা, মা সর্বমঙ্গলা মন্দির রয়েছে, সামনে রয়েছে লালমাঠ, তাই তো? এটা একটা বড় দিঘি বা ঝিল কিছু, তাই তো? হ্যাঁ। তো চলুন আপনাদেরকেও দেখাই। তো এই ঝিলটা দেখলাম, এখানে সেরকম কিছু নেই মন্দির আর ঝিলটা। এখানে বেশ ঠান্ডা রয়েছে, এতটা গরম রয়েছে, মোটামুটি গরম রয়েছে, তার মধ্যে এই জায়গাটা বেশ ভালো লাগছে। তো এখানে মোটামুটি গরম পড়ে গেছে, এরকম গরম পড়ে না, দাদাও তাই বলছিল। তো ঝিলের কাছে ওখানে বেশ কিছুটা সময় কাটানো যায়, কিন্তু আমার পেটে ছুঁচো ডন মারছে। যাবো, গিয়ে আমি একটু খাওয়া দাওয়া করবো, করার পরে বাকি যে স্পটগুলো রয়েছে সেগুলো ঘুরবো এবং আপনাদের সাথে শেয়ার করবো। এই কামানটি হচ্ছে মল্ল রাজাদের তৈরি, সম্ভবত সবথেকে বড় কামান। এটি পিটিয়েই বানানো হয়েছে, আর এর কন্ডিশন খুব ভালো রয়েছে। দেখুন মাঝখানে এখানে ধরার জায়গা রয়েছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যখন নিয়ে যাওয়া হতো এইভাবে ধরে নিয়ে যাওয়া হতো। শুধু এই জায়গাটা না, পুরো জিনিসটাই ধরতে হতো, কিন্তু তোলার জন্য এই একটা হোল্ডার টাইপের করা রয়েছে। আর সচরাচর আমরা যা দেখি মুর্শিদাবাদের ক্ষেত্রে যদি বলতে হয়, সেখানকার কামানগুলোর যা পরিস্থিতি সে তুলনায় এর মানে যে বর্তমান অবস্থা, কন্ডিশনটা খুব ভালো। তো এই ছিল দলমাদল কামান, আর ঠিক তার সামনেই হোটেল রয়েছে বিরিয়ানি হাউস, এখানেই আমি খেলাম। খাবার ভালো ছিল? ভালো ছিল, ঠিক জানি না, তাও আমার ভয় ভয় লাগছে যে না না না, ভালো খাবার ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন, ওইটাই দরকার। দারুণ, বেশ খাবার খাওয়াটাই মেন। একদম। 110 টাকা পড়েছে ফিস থালি, কাতলা মাছ দিয়েছিল, মাছটার দাম 40 টাকা, আর থালিটা যেটা ছিল সবজি থালি সেটা 70 টাকা। সেখানে আলু পোস্ত, তারপরে একটা কুমড়ো আলু দিয়ে একটা তরকারি টাইপের ছিল, ডাল ছিল, চাটনি দিয়েছিল। তো যেরকম থাকে আর কি বেসিক একটা থালি, ফেস থালি। তো বেশ ভালো ছিল। আপনারা যখন ঘুরতে আসবেন, এই দলমাদল কামান রয়েছে, তার অপোজিটে এই রেস্টুরেন্টটা রয়েছে, সেখানে আপনারা খেতে পারেন। এটা কি আছে? এটা হচ্ছে নন্দলাল টেম্পল, নন্দলাল মন্দির। আচ্ছা, এখানে কি টিকিটের ব্যবস্থা আছে নাকি? না, এগুলো সব আপনাকে বললাম না, 3টা মন্দিরে বাদে অন্য কোনো মন্দিরে টিকিট লাগবে না। আচ্ছা আচ্ছা, যাওয়া হবে 3টা মন্দির। একদম দূরে একটা আছে, দেখবেন কালাচাঁদ রাধা মাধব, দূরে একটা মন্দির। আচ্ছা, কালাচাঁদ রাধা মাধব মন্দির রয়েছে, তাই তো এখানে? তো চলুন যাওয়া যাক। এখনও পর্যন্ত বিষ্ণুপুরে ঘুরতে ঘুরতে যতগুলো মন্দির দেখেছি, তার মধ্যে অন্যতম সেরা মন্দির এবং তার চত্বর যদি বলা চলে এই মন্দির, অর্থাৎ রাধা মাধব মন্দির এবং কলাচাঁদ মন্দির। অসম্ভব সুন্দরভাবে এখানে সব কিছু সাজানো গোছানো এবং তার সঙ্গে সবুজময় একটা প্রাকৃতিক পরিবেশ। এই যে মন্দিরটি, এটি রাধা মাধব মন্দির। এই মন্দিরটি 1737 সালে বিষ্ণুপুরের শাসক মল্ল রাজবংশ দ্বারা নির্মিত হয়েছিল। এই মন্দিরটি রাধাকৃষ্ণকে উৎসর্গিত করা হয়েছিল। এই মন্দির কম্পাউন্ডে ঢুকেই বাম পাশে রয়েছে প্রথমে রাধা মাধব মন্দির, তারপরে সামনে রয়েছে কলাচাঁদ মন্দির। তো এখানে প্রত্যেকটা মন্দিরের একই রকম একটা স্ট্রাকচার রয়েছে। তার সঙ্গে রয়েছে এখানে যে সমস্ত ভোগ কক্ষ, তারপরে নাট মঞ্চ, তুলসী মঞ্চ, সব মন্দিরে মোটামুটি একই, সিমিলারিটি সেম, মানে জায়গা আলাদা, নাম আলাদা। তো বাকি সমস্ত যে স্ট্রাকচার বা যে শিল্পকলা এটা বানানো হয়েছে, তার সঙ্গে যে এখানে আর্কিটেক্ট ইউজ করা হয়েছে, সেই সমস্ত কিছু কিন্তু সেম প্রত্যেকটা মন্দিরের ক্ষেত্রে। তো এরপরে যাব কলাচাঁদ মন্দির, পিছনেই রয়েছে। আর এই মন্দিরটা বা এই মন্দিরের কম্পাউন্ডটার আলাদাভাবে বিশেষত্ব হচ্ছে এই টোটাল জায়গাটা পুরো একদম সবুজ আর শান্ত।
দুর্দান্ত। এই হচ্ছে গর্ভগৃহ, সেখানে কোনো দেবতা নেই। এখানে দেখুন শুধু ডিজাইনগুলো, সাধারণ। যে জিনিসটা আপনাদের বলছিলাম, দেখুন পুরো সবুজ, এখানে পলাশ ফুল রয়েছে, তারপরে ওখানে কিছু গাছ রয়েছে, খুব ভালোভাবে মেনটেন করা। আর এই মন্দিরটা আপনাদের দেখাচ্ছিলাম এতক্ষণ, আর ওই পিছনে রয়েছে কলাচাঁদ মন্দির, ওখানে যাব। আর এই জিনিসটাই আমি বলছিলাম, দেখুন এখানে ভোগ কক্ষ রয়েছে, তারপরে ওখানে তুলসী মঞ্চ, নাট মঞ্চ, সব এক সিমিলারিটি রয়েছে। আস্তে আস্তে এখানে বসার জায়গা করা রয়েছে, বিশাল একটা শিমুল গাছ, ওই দুটোও শিমুল গাছ, আমি তখন পলাশ গাছ বলেছি হয়তো সম্ভবত ভুল করে। আর এই হচ্ছে সামনে কলাচাঁদ মন্দির। মন্দিরে প্রাপ্ত শিলালিপির ফলক অনুসারে মন্দিরটি 1656 সালে মল্লভূমের রাজা রঘুনাথ সিংহ দেব দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এই মন্দিরটি একরত্ন শৈল মন্দিরের স্থাপত্যে নির্মাণের অন্তর্ভুক্ত। যে জিনিসটা তখন বলছিলাম, নাট মঞ্চ দেখুন, তারপরে ওখানে তুলসী মঞ্চ, তারপরে রয়েছে এখানে মন্দির। প্রত্যেকটা মন্দিরের যে নির্মাণ কৌশল সব এক। তো চলুন এখানে দেখা যাক। এখানেও কোনো বিগ্রহ নেই। যে জিনিসটা লক্ষণীয় প্রত্যেকটা মন্দিরে, এদের কিন্তু মানে যে নির্মাণ কৌশল, তুলসী মঞ্চ, নাট মঞ্চ, ভোগ কক্ষ, তারপরে এরকম ডিজাইন, সব কিছু কিন্তু এক, শুধু জায়গাটা পরিবর্তন হচ্ছে, নাম পরিবর্তন হচ্ছে, এই আর কি। দারুণ দারুণ। আর এই মন্দিরটার পরিবেশটা অন্য সমস্ত মন্দিরের থেকে কিন্তু আলাদা, মানে অনেকটা বড় কম্পাউন্ড, তার সঙ্গে পুরো সবুজ আর সবুজ, দুর্দান্ত জায়গা। তো আমার পিছনে দেখতেই পাচ্ছেন কলাচাঁদ মন্দির রয়েছে, যেখান থেকে এলাম আর কি। তো তার সামনেই কিছুটা হেঁটে আসলেই মন্দির রয়েছে, রাধাগোবিন্দ মন্দির, সেটাই দেখাবো এখন আপনাদের। এই হচ্ছে রাধাগোবিন্দ মন্দির, এর পাশেই ফের আর একটা মন্দির রয়েছে, মানে এই চত্বরে মোটামুটি 3-4টে মন্দির রয়েছে। সামনে ওখান থেকে এলাম, এই পাশে একটা রয়েছে, আর এই একটা, আর পিছন দিকে সম্ভবত একটা রয়েছে। নির্মাণ কৌশল কিন্তু দুর্দান্ত, চারদিকে রাউন্ড করে এরকম ছোট ছোট প্যাসেজ করা। আর এই হচ্ছে মানে মূল মন্দির, এর মধ্যে বিগ্রহ ছিল কিন্তু এখন নেই বর্তমানে। আচ্ছা, এখানে শেষ। তো আমরা রাধাগোবিন্দ মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। এখানে আর্কিওলজিক্যাল সাইটের আন্ডারে যে সমস্ত মন্দির রয়েছে তার মধ্যে 3-4টে হাতে গোনা মন্দিরে বিগ্রহ রয়েছে, বাকি সব জায়গা মানে সব জায়গায় মানে বিগ্রহ কিছু নেই, সেটাই দেখতে পাচ্ছি আর কি। তো এরপরে হয়তো পাশে আরও দুটো মন্দির রয়েছে, সেই মন্দিরগুলো দেখবো। তো চলুন দেখাই। এবারে কোন মন্দিরে যাচ্ছি আমরা? নন্দলালটা দেখবো, নন্দল পোড়ামাটির হাট চলে যাবো, ওখানে আবার দুটো মন্দির, জোরশনি দেখতে পাবেন, জোরশনি মন্দির আছে। আচ্ছা আচ্ছা, তো এখন যাচ্ছি নন্দলাল মন্দির, তাই তো? নন্দলাল টেম্পল। আচ্ছা, আসার সময় যেটা ফেলে এলাম আর কি, তাই তো? হ্যাঁ, এইটা। এই হচ্ছে নন্দলাল মন্দির। যাওয়ার সময় এটাকে ফেলেই গিয়েছিলাম, কারণ পিছনের ওই দুটো মন্দির আগে দেখেছি, তারপরে এখানে এলাম। তো এই মন্দিরের ক্ষেত্রেও সেই একই ব্যাপার, এখানেও কোনো বিগ্রহ নেই, শুধুমাত্র মন্দিরটা রয়েছে, ভালো করে মেনটেন করা রয়েছে। তাই আর্কিওলজিক্যাল সার্ভের আন্ডারে যে সমস্ত মানে মন্দির রয়েছে, সাইট যেগুলো রয়েছে, তার মধ্যে হাতে গোনা 2-3টে জায়গায় বিগ্রহ রয়েছে, অর্থাৎ মন্দিরের মধ্যে কোনো দেবতা বা দেবী রয়েছে। আর বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কোনো মানে মন্দিরে দেবতা নেই, যেগুলো আর্কিওলজিক্যাল সাইটের আন্ডারে আসছে। তো এই ক্ষেত্রেও সেম। তো এই সাইড থেকে বেরিয়ে যাচ্ছি। আরেকটা কথা বলে দিই, শুধুমাত্র 3টে মন্দিরে এখানে টিকিট লাগে, যেটা একবার কাটলেই, রাসমঞ্চের ওখানে কাটলেই বাকি 3টে মন্দিরে প্রবেশ করতে পারবেন, আর বাকি কোনো জায়গায় কোনো টিকিট লাগবে না। আপনার পোড়ামাটির হাট, এই হাটটি আপনার বিকাল 5টার পরে জাঁকজমক করে সব বেরিয়ে যাবে, দোকানদানি আরও আসবে 5টার পরে। আচ্ছা, এটা 5টা থেকে বসে? হাটটা হিসাবে 2:30 থেকে দোকানদানিগুলো আসে আর কি, মেন হাটটা 5টার পরে। আচ্ছা আচ্ছা। আর এটি হচ্ছে আপনার জোরশনি মন্দির। আচ্ছা, জোরশনির মন্দির এটা, তাই তো? মানে হাট লাগোয়া এখানে দুটো মন্দির রয়েছে,
তো চলুন আগে মন্দিরটা দেখে নিই, তারপরে হাটটা ঘুরে আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, এখানে 3টে মন্দির রয়েছে, ওখানে 2টো আর এখানে একটা। তো চলুন। 1726 সালে মল্ল রাজা গোপাল সিংহ মাকড়া পাথরের এই মন্দিরগুলি প্রতিষ্ঠা করেন। 2টি বড় এবং একটি ছোট মন্দির নিয়ে এটি জোড় মন্দির শ্রেণী নামে পরিচিত। তো এই জোড়া শ্রেণী যে মন্দির রয়েছে এই মন্দিরেও কিন্তু একই ব্যাপার, এখানেও কোনো বিগ্রহ নেই। এখানে টোটাল 3টে মন্দির রয়েছে। আমি 3 নম্বর মন্দির ঢুকেই বাঁদিকে, তারপরে 4 নম্বর মন্দির, আর ডান দিকে রয়েছে 1 নম্বর মন্দির। সমস্ত কিছু দেখাই। এখানেও কিন্তু ভিডিও রেস্ট্রিক্টেড বলছে, মানে ফেস ক্যাম করা যাবে না। তো তাও এই জায়গায় একটু ভিডিও করে আপনাদের বলে দিলাম। তো চলুন দেখিয়ে দিই। প্রথমে দেখলাম এই মন্দির দুটো, আর দেখবো এবার এই মন্দিরটা ডান দিকে 1 নম্বর মন্দির। তো এখানে ভিডিওগ্রাফি কেন অ্যালাউ নয়, বিশেষ করে ফেস ক্যাম, তার অন্যতম কারণ রিল, যেটা আমি জিজ্ঞেস করলাম এক্ষুনি, ওখানে সিকিউরিটি গার্ড রয়েছে। তো যাই হোক, এখানে সব কিছু একই রকম। বেরিয়ে যাই, আমি জাস্ট একটু জিজ্ঞেস করি, ভিডিওটা বানাচ্ছি, বেরিয়ে গিয়ে কথা বলছি। জোড়া শ্রেণী মন্দির থেকে বেরিয়ে এলাম। এখানে যে কথাটা আমি বলছিলাম, এখানে ভিডিও করতে দেয় না, তার অন্যতম কারণ রিল বানানো। এটা একটা বড় অবজেকশন রয়েছে সরকারের পক্ষ থেকে বা যারা সিকিউরিটি ইনচার্জ রয়েছে তাদের পক্ষ থেকে। তাই এখানে ভিডিও করতে দেয় না, তাই খুব কষ্ট করে ভিডিও বানাতে হয় বা পারমিশন নিয়ে ভিডিও বানাতে হয়। আর সামনে রয়েছে হাট, দেখি হাটের দিকে যাই। মন্দিরের সামনেই রয়েছে এই হাট, এখনও পুরোদমে শুরু হয়নি, 4টে-5টা থেকে শুরু হবে। কিছু দোকান রয়েছে, আর সামনে রয়েছে সেই মন্দির যেখান থেকে আমি জাস্ট এলাম। সব পোড়ামাটির জিনিস বিক্রি হচ্ছে। তো পোড়ামাটির হাটে তো সেরকম কিছু এখন দেখার নেই, সেই একই মাটির জিনিস বিক্রি হচ্ছে। পুরো এই চত্বরটা হাট বসে যায়। 4টে-5টার দিকে যদি আসছেন, সবাই ট্রিপের শেষে এই জায়গাটায় আসে, এসে তারপরে চলে যায় নিজস্ব গন্তব্য স্টেশন বা বাস স্ট্যান্ড। তো আমি একটু তাড়াহুড়োর মধ্যেই করেছি, আমার ট্রেন রয়েছে 3:52। তো আপনারা যদি আসছেন, আমি যে বলবো যে রেকমেন্ড করবো যে আগের ট্রেনটায় আসবেন, যেটা রূপসী বাংলা 9টার মধ্যে এখানে ঢুকিয়ে দেয়, তাহলে অনেকটা টাইম নিয়ে আপনারা ঘুরতে পারবেন। আমি তার পরের ট্রেনে এসেছি, আগের ভিডিওটা আপনারা দেখেছেন, তো জানেন আমি কোন ট্রেনে এসেছি। তো ফেরার সময় এই ট্রেনটা নিতে পারেন, এর পরেও 5টার পরে রূপসী বাংলা রয়েছে, সেইটাও নিতে পারেন। যদি 8টা ট্রেনেও আসছেন সমস্যা কিছু হবে না যদি রূপসী বাংলা নেন ফেরার সময়, কিন্তু ওদিকে আবার ফিরতে অনেকটা লেট হয়ে যাবে। সেই কারণে আমি আরণ্যক নিচ্ছি 3:52 বিষ্ণুপুর থেকে। তো মোটামুটি এটুকুই ছিল। এবার স্টেশনে পৌঁছে দাদার নাম, অ্যাড্রেস আমি ওনার মুখ থেকেই আপনারা শুনে নেবেন। খুব ভালো ঘুরিয়েছে, আমি সত্যিই খুব স্যাটিসফাইড। আর যেখানে খেয়েছি সেইটা অসম্ভব সুন্দর খাবার ছিল, মানে এক কথা যদি বলতে হয় 110 টাকায় দুর্দান্ত খেয়েছি। আর মাছটা স্পেসিফিকলি খুব ভালো টেস্ট ছিল। ওই স্টেশনের গায়ে যে যমুনা বাঁধ আছে, ওই যমুনা বাঁধের মাছও খুব টেস্টি। কখন যে ঘুরতে ঘুরতে এবং মন্দির দেখতে দেখতে 3 ঘন্টা পার হয়ে গেছে বুঝতেই পারিনি। আমার যে সারথি ছিল শ্যামাদা, অসম্ভব সুন্দর একজন মানুষ। এনার কথা যত বলবো তত কম বলা হবে। খুব ভালো করে আমাকে ঘুরিয়ে এবং বুঝিয়ে দিয়েছেন, তা ভিডিওতে আপনারা কিছুটা উপলব্ধি করতে পেরেছেন। তো যাই হোক, গল্পে গল্পে পৌঁছে গেলাম বিষ্ণুপুর স্টেশন। ঠিক আছে দাদা, তাহলে তোমার নাম্বারটা একবার বলে দাও, তোমার নামটা বলে দাও। আমার নাম হচ্ছে শ্যামাপ্রসাদ গোড়াই, আর আমার মোবাইল নাম্বার হচ্ছে 8906291583। একদম অবশ্যই আপনার এসে বিষ্ণুপুর খুব সুন্দরভাবে ঘুরিয়ে আপনাদেরকে ড্রপ করে দেওয়া হবে আবার স্টেশনে। আপনি জয়পুরও ঘোরাতে পারেন, আরো অন্যান্য সাইট সিন করলে সেগুলো করিয়ে দেবেন। ঠিক আছে, তো যাই হোক আপনারা আসলে এনার সাথে যোগাযোগ করে নিতে পারেন। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ। তো এই অটো ছেড়ে দিলাম, অনেকটা আগে চলে এসেছি। এবার যদি আপনি ঘন্টায় বুক করেন, 2 ঘন্টায় আপনার হয়তো 400 টাকা লাগবে, সেটা আপনি করতে পারেন। ইনি ঘন্টাতেও ঘোরাতে পারে, কিন্তু আমি বুক করে নিয়েছিলাম যেহেতু আমি ভিডিও বানাবো, অনেকটা ঘুরে ঘাড়ে দেখতে হবে, তার সঙ্গে ভালো জায়গায় আমাকে খাইছে, যেরকম বললাম, ভালো ব্যবহার। আপনারা চাইলে এনার সাথে যোগাযোগ করতে পারেন। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। বিষ্ণুপুরের একটা মোটামুটি আইডিয়া আপনাদের দেওয়ার চেষ্টা করলাম। এখন গরম পড়ে যাচ্ছে, হয়তো আসতে পারবেন না, কিন্তু উইশ লিস্টে রেখে দিন এই ভিডিওটা এবং আপনাদের প্ল্যানিং। পরের বারে বা সিজনের টাইমে যখন অ্যাকচুয়ালি শীত পড়ে বা আসার মতন, তখন চলে আসবেন। সরি, আর একটা যেটা বললাম 200 টাকা দিতে হতো, অ্যাকচুয়ালি 2.5 ঘন্টা মতো ঘুরেছি, অর্থাৎ 500 টাকা দিতে হতো। তো ঘন্টায়ও ঘুরতে পারেন, তাছাড়া যেরকম কন্ট্যাক্ট করলাম 600 টাকায়, সেটাও করতে পারেন। হাঁপিয়ে গেছি। তো যাই হোক, আপনাদেরকে বিদায় জানাচ্ছি বিষ্ণুপুর স্টেশনের ওভারব্রিজ থেকে। পরের ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরবো। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের ভিডিওতে।